দর্শক, গত বছর আগস্টের 5 আগস্ট একটি সরকারের পতন হলো, আরেকটি সরকার আসলো। আরেকটি সরকার দায়িত্ব পালন করছে এখনো, সেটা 14তম মাস চলছে। এই 14তম মাসে এসে চুলচিরা হিসাব হচ্ছে আগামী গত সরকারের যে অবস্থা ছিল, বর্তমান সরকারের অবস্থা কি, তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে গত সরকারের থেকে এই সরকার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, সরকার পতন করে কোনো আলটিমেটলি কোনো লাভ হয়নি। কেউ কেউ বলছেন যে আগের তুলনায় বরং বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে অবস্থার অবনতি হয়েছে, কেউ বলছেন উন্নতি হয়েছে, কেউ বলছেন যে আমরা জুলাই চেতনা বাস্তবায়ন করার পথে আছি। এরকম নানা রকমের আলোচনা রয়েছে। সম্প্রতি আবার রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক রাজনীতিবিদ সংসদ সদস্য যিনি গোলাম মাওলা রনি, তিনি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে সরকার কি করছে, সরকারের কি উন্নয়ন হচ্ছে, প্রধান উপদেষ্টা কি বলছেন, জাতিসংঘে তিনি যাচ্ছেন, সেখানে কি আলোচনা করছেন, এই সব কোনো কিছুই আদতে জনগণের আগ্রহের জায়গায় নেই। মূলত জনগণের আগ্রহের জায়গায় যেটা আরেকটা বলেছেন যে শেখ হাসিনার বিচার করছেন, বিচারে প্রতিদিন নতুন নতুন ব্যাপার আসছে, বিচারের সঙ্গে বিচার করার সঙ্গে জড়িত যারা, তারা নতুন নতুন প্রতিদিন বিবৃতি দিচ্ছেন, বিচারের আইটেমটাকে প্রতিদিন সংবাদের শিরোনাম রাখার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুই আদতে জনগণের কাছে সংবাদ শিরোনাম হচ্ছে না। জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে তার নেতাকর্মীদের কি নির্দেশনা দিচ্ছেন, কি অর্ডার দিচ্ছেন, তিনি কি মন্তব্য করছেন, তিনি কি ভাষণ দিচ্ছেন, সেই ব্যাপারে জনগণের আগ্রহ এই সময় এসে, ইদানিং এসে সব থেকে বেশি তৈরি হয়েছে। অর্থাৎ জনগণের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু এখন শেখ হাসিনা। সেটা কখনো কারো জন্যে নেগেটিভ কারণে, কারো জন্য পজিটিভ কারণে। আওয়ামী লীগের যারা অনুসারী তারা তাদের মতো করে ভাবছে এটা পজিটিভ থিঙ্কিং। আওয়ামী বিরোধিতা শেখ হাসিনার কর্মকাণ্ডের উপরে নজর রাখছে নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা থেকে, যে শেখ হাসিনা কি বলছে এটার উপরে তীক্ষ্ণ নজর রাখতে হবে যেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়। সব মিলিয়ে দুই পক্ষই মূল কনসেন্ট্রেশনটা দিয়েছে শেখ হাসিনার দিকে, সেই দাবিটাও করেছেন গোলাম মাওলা রনি। এরকম নানা আলোচনার মধ্যে মুক্তিযোদ্ধা, আলোচিত আইনজীবী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না, তিনি শেখ হাসিনার 4টি ভুলের কথা বলেছেন। জেডাই খান পান্নাকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে। সম্প্রতি যে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর ব্যানারে যে অনুষ্ঠানটা, সেখানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, তাদেরকে যে গ্রেপ্তারের ঘটনা, সেই ঘটনায় জেডাই খান পান্নার প্রচুর সমালোচনা হয়েছে যে তিনি তাদেরকে সামনে এগিয়ে দিয়ে নিজে পিছন থেকে সরে গেছেন। এরকম আলোচনার ফাঁকে আবার সরকার কিংবা সরকারের পক্ষে যারা কথা বলেন তারা জেডাই খান পান্নাকে আওয়ামী লীগের দোসর বলছেন, মঞ্চ 71টা আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। এই আলোচনাগুলোও রয়েছে। কিন্তু জেডাই খান পান্না শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করলেন সেটাতে বোধহয় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের একটু ক্ষেপে যাওয়ার ব্যাপার ঘটতে পারে। জেডাই খান পান্না বললেন যে শেখ হাসিনার পতন কিংবা আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার 4টি ভুলের কারণে। এই 4টি ভুল তিনি যদি না করতেন তাহলে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার মানে আওয়ামী লীগ সরকার কোনো কিছুরই আজকে পতন হতো না, দৃশ্যটা অন্যরকম হতে পারত। কোন সেই 4টা ভুল যেটা জেডাই খান পান্নার দৃষ্টিতে মনে হচ্ছে? সত্যি কি সেই ভুলগুলো শেখ হাসিনা করেছিলেন? যদি সেই ভুলগুলো না করতেন তাহলে কি পরিবেশ তৈরি হতে পারত, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম
বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার কথা। জেডাই খান পান্নাকে ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন। সম্প্রতি দেখা গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন, তার পক্ষে লড়বেন। এর আগে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন, কিন্তু আদালত অনুমতি দেয়নি। নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিয়ত কথা বলেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন, এই কারণে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে দেখছেন অনেকে। অনেকে ভাবছেন যে মঞ্চ ৭১ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কর্মকাণ্ডের সঙ্গেও জেডাই খান পান্না জড়িত। কিন্তু সেই জেডাই খান পান্নাই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল খুঁজে বের করলেন। তিনি বলতে চাইলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে 4টি ভুল কাজ করেছে। সেই 4টি ভুল তার চোখে কি কি সেটা তো জানবই, এবং তিনি বলতে চাইলেন, মূলত বোঝাতে চাইলেন যে এই 4টি ভুল না করলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত। কোন 4টা ভুলের কথা তিনি বললেন যেগুলো শেখ হাসিনা করেছেন? তিনি বলেছেন যে 1 নম্বর ভুল, জাতির পিতাকে দলের পিতা বানানো। অর্থাৎ বঙ্গবন্ধুকে দলের আওয়ামী লীগের বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ বিগত 15-15.5 বছরের শাসন আমলে, যার নেতৃত্ব অবশ্যই শেখ হাসিনা দিয়েছিলেন। শেখ হাসিনাই জাতির পিতাকে দলের পিতা বানিয়েছেন, যেটা তার উচিত হয়নি। 2 নম্বর ভুল তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সার্বজনীন যে তার অবস্থা, বঙ্গবন্ধু বাংলাদেশের সবার নেতা, এই সবার নেতাকে তিনি দলের নেতা বানিয়ে ফেলেছেন। আওয়ামী লীগ তাকে দলের নেতা বানিয়ে ফেলেছে, সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের নেতা বানিয়ে ফেলেছে, বঙ্গবন্ধুকে দেশের নেতা এই জায়গা থেকে তারা মানে বের করে এনে বঙ্গবন্ধুর সম্মানটা বরং নষ্ট করেছে, এই কথা বলতে চাইলেন তিনি। 3 নম্বর ভুলের কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার আরেকটা মারাত্মক ভুল, তিনি আত্মীয় স্বজনদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন নানাভাবে, নানা দিকে, নানা ধরনের কর্মকাণ্ডে। আমি যদি ঢাকার মেয়রের কথা ভাবি, আমি যদি যুবলীগের সভাপতির কথা ভাবি, আমি যদি বিভিন্ন জায়গায়, যেমন তার সামরিক উপদেষ্টা, তার মানে ইনফরমেশন আইটি উপদেষ্টা নিজের ছেলে, সামরিক উপদেষ্টা তার ঘরের আত্মীয়, তার ভাইয়ের ছেলে মেয়র, তার ভাইয়ের ছেলে যুবলীগের প্রেসিডেন্ট, এরকম অনেক জায়গা রয়েছে। অনেক জায়গায় তিনি আত্মীয়করণ করেছিলেন এবং আত্মীয় স্বজনদের জায়গায় এনেছিলেন। এবং তার সম্পর্কে আরেকটা সমালোচনাও রয়েছে যে তিনি সর্বশেষ সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে নিয়োগ দিয়েছিলেন, সেটাও সমালোচনা হয় যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হন। শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বসিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার পক্ষে থাকতে পারলেন না। পরিস্থিতি, বাস্তবতা হচ্ছে যে আমরা এভাবেই বলতে চাই যে পরিস্থিতি তাকে বাধ্য করলো ছাত্র জনতার পক্ষে অবস্থান নিতে। অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন ইদানিং বেশি সমালোচনা করছেন জেনারেল ওয়াকারের, যে তিনি এক ধরনের গাদ্দারি করেছেন, আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন, করে এক ধরনের শেখ হাসিনা পতনের পথটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। এরকম সমালোচনা আওয়ামী লীগের লোকজন করার চেষ্টা করেন, করে থাকেন, চেষ্টা তো না, করে থাকেন। তারা ইদানিং সেনাপ্রধানের সমালোচনা সব থেকে বেশি করেন। আমরা বলতে চাই না সেটা সত্য কি মিথ্যা, সেটা তাদের ভাবনা ইতিহাসই একদিন নিশ্চিত করে সাক্ষ্য দেবে যে তাদের ভাবনাটা সঠিক নাকি ভুল। জেডাই খান পান্না 4 নম্বর ভুল যেটা বললেন, শেখ হাসিনার 4 নম্বর ভুল, এবং ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে শেখ হাসিনার যতগুলো ভুল আছে সেই ভুলগুলোর মধ্যে সব থেকে মারাত্মক ভুল এটা, সব থেকে বড় ভুল এটা। ব্যক্তিগতভাবে আমার ভাবনা, জেডাই খান পান্না যে 4 নম্বরে ভুলের কথা বললেন সেটা হচ্ছে তিনি রাজনীতিবিদদের মূল্যায়ন না করে ব্যবসায়ী, আমলা, চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন। এবং ব্যবসায়ী, আমলা, চাটুকার সঙ্গে আরও রয়েছে, প্রশাসন নির্ভর হয়ে পড়েছিলেন, আমলা নির্ভর হয়ে পড়েছিলেন, পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন, সেনা নির্ভর হয়ে পড়েছিলেন। এই ব্যাপারগুলো কিন্তু প্রকাশ্যে দেখা গেছে এবং এটার জ্বলন্ত প্রমাণ জুলাই আগস্টে যে কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করার টা বাদ দিয়ে
তিনি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গেলেন, প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গেলেন। এই প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গিয়েই মূলত পতনটা আরও দ্রুত ত্বরান্বিত হলো, যে কারণে এই ভুলটা সবথেকে বড় ভুল বলে অনেকেই মনে করেন। ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে তার কৌশলগত ভুলের জায়গায় সবথেকে বড় ভুল গত 15-15.5 বছরের এটা। এর সঙ্গে তো আরও অনেক রয়েছে, 14, 18, 24-এর যে নির্বাচন, বিশেষ করে 24-এর আমি ডামি নির্বাচন সব থেকে বেশি অগ্রহণযোগ্য করে ফেলেছে আওয়ামী লীগকে। এই নির্বাচনটা এভাবে না করলে তাদের অবস্থানটা আমার মনে হয় যে এতটা খারাপ হতো না। এখন জেডাই খান পান্না যে 4টার কথা বললেন, সেই 4টার আগের 3টার ব্যাপারে আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না। দর্শক আপনারাই ভালো বুঝবেন যে সেই 3টা আমি আবারও খুবই সংক্ষেপে আরেকবার বলি। 1 নাম্বার, তিনি বলছেন জাতির পিতাকে দলের পিতা বানানো। 2 নাম্বার, বঙ্গবন্ধুকে জাতীয় নেতা থেকে দলের নেতা বানানো। 3 নাম্বার, আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত হওয়া, আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় প্রমোট করা। 4 নাম্বার, রাজনীতিবিদদের মূল্যায়ন না করে আমলা, ব্যবসায়ী, চাটুকারদের মূল্যায়ন করা। এই 4টা ভুলের কথা জেডাই খান পান্না বললেন। এখন মানে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা আওয়ামী লীগ করেন, তাদের ভাবনা কি হবে? তারা কিভাবে ভাববে? তারা কি এই ভাবনার সঙ্গে একমত হবে, নাকি জেডাই খান পান্নাকে মানে কি বলবো, যে জেডাই খান পান্নাকে রাজাকারের দোসর হিসেবে আখ্যা দেবে, কিংবা এই বিষয়ে পর্যালোচনা করার জন্য এই ভিডিওরও সমালোচনা করবে? যখন কেউ আমরা এটা তো জানি যে জেডাই খান পান্নার কথা কেন বলছি, জেডাই খান পান্নাকে একটা পক্ষ তো বলেই যে আওয়ামী লীগের দোসর, কিন্তু জেডাই খান পান্নাকে সরাসরি আওয়ামী লীগের দোসর এই কথাটা বলার যৌক্তিকতা শতভাগ আছে কি নেই সেখানে বিতর্ক রয়েছে। কিন্তু একটা জায়গায় বিতর্ক নেই, সেটা হচ্ছে জেডাই খান পান্নার যে অবস্থানটা, মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান, বঙ্গবন্ধু পক্ষের অবস্থান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, 72-এর সংবিধান, এইগুলোর পক্ষে যে অবস্থান, সেই অবস্থানটা প্রকারান্তরে আওয়ামী লীগেরই বেনিফিটেড হওয়ার কথা। আওয়ামী লীগ বেনিফিটেড হবে সেই অবস্থান থেকে, সেটাই নিশ্চিত করে বলা যায়। তো সেরকম অবস্থানে থেকে জেডাই খান পান্না যখন সরাসরি বলছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 4টা মারাত্মক ভুলের কারণে তাদের পতন হয়েছে, সেই যে অবজারভেশন তার 4টা ভুল, সেটাকে আওয়ামী লীগ মেনে নেবে? আওয়ামী লীগকে অনুধাবন করবে, নাকি এটাকে প্রোপাগান্ডা হিসেবে ট্রিট করবে? তারা ভাববে যে না, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।